নমস্কার বন্ধু এবং বান্ধবীগণ, বেঁচে আছেন তো? না না, প্রশ্নটা করছি তার কারণ রয়েছে। চারপাশে এত দাঙ্গা হাঙ্গামা, তারপরে এত অ্যাক্সিডেন্ট, আসমান জমিন সব রাস্তায় এখন পটলডাঙ্গার দিকে যাচ্ছে। তাই প্রশ্নটা আগেই করে রাখলাম। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই এত কিছুর মাঝে আমি এতদিন কোথায় ছিলাম। সেই উত্তর আপনাদেরকে নিশ্চয়ই দেব। আমি জানি আমার ফলোয়ার আর সাবস্ক্রাইবাররা আমাকে বেশি দিন না দেখতে পেলে ভাবে কেউ বোধহয় আমাকে গুম করে দিয়েছে। এটা তাদের দোষ নয়, আমার কন্টেন্টের প্রতি এই অগাধ বিশ্বাস তাদের রয়েছে। তবে ভয়ের কিছু নেই, এতটা সিরিয়াস কিছু হয়নি। যেটা হয়েছে ফেসবুক পেজ নিয়ে, সেটা আপনাদেরকে আমি পরে বলছি। তার আগে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি সেগুলো বলে দিই। মাসের শুরুতে শুয়েছিলাম তুলসী গাছের তলায়, সেখান থেকে পৌঁছে গেলাম আমেদাবাদের হাসপাতালের মর্গে। মাসের মাঝে আতশবাজি দেখাচ্ছে ইসরায়েল আর ইরান, ইব্রাহিমের সব সন্তান ফিরে যাচ্ছে স্বর্গে। প্রথমে তুলসী গাছ নিয়ে কথা বলে দিই। এই মহেশতলা, যেটাকে অনেকে কলকাতার মধ্যে মনে করছে, আদপে কলকাতার মধ্যে মহেশতলা পড়ে না, মধ্য কলকাতা যাকে বলা হয়, সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটা। সেখানে একটি শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরের সামনে বহু দিন যাবৎ এক ফল বিক্রেতা ফল বিক্রি করছিল। এই ঈদের ছুটিতে সেই ফল বিক্রেতা বাড়ি যায় এবং ফিরে এসে দেখে যেখানে সে ফল বিক্রি করে সেখানে রাতারাতি একটি স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা কনস্ট্রাকশন করা হয়েছে। কি, সেখানে কতগুলো ফুলের গাছ লাগানো হয়েছে এবং সেখানে একটি তুলসী গাছ লাগিয়ে দিয়ে গেছে কেউ বা কারা। ফল বিক্রেতা যদি ফল না বিক্রি করে তাহলে সে খাবে কি? এটা তার রুটি রুজির প্রশ্ন। তাই ওই স্থানে তুলসী মঞ্চ দেখে ভক্তির বদলে তার জাগলো ক্ষোভ। এই ক্ষোভ থেকে শুরু হলো বিবাদ, শুরু হলো ঝগড়া অশান্তি এবং ডেপুটেশন অবধি গিয়ে পৌঁছলো এই বিষয়টা। এই অবধি ঠিক ছিল, কিন্তু এই দুজনের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল সেই দুজনের মধ্যে ঢুকে গেল প্রায় 2000 জন। কি আর করা যাবে, দেশের যা জনসংখ্যা, কিছুই করার নেই। তো এই 2000 উন্মত্ত জনতা ভাঙচুর শুরু করলো, দোকানপাট লুট করা শুরু করলো, পুলিশের ওপর আক্রমণ করা হলো। পুলিশের অবস্থা কি ছিল আপনারা নিজেই দেখুন। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা? আপনারা হয়তো দেখে থাকবেন, নালার ধারে যখন কোনো পাঁচিল তৈরি হয়, সেই পাঁচিলে যাতে কেউ মূত্র বিসর্জন না করে তার জন্য ভগবানের ছবি লাগিয়ে দেওয়া হয়। এই তুলসী মঞ্চটা দেখে আমার ওই রকমই মনে হয়েছে। শুধু তাই নয়, এই রাতারাতি হঠাৎ করে রাস্তার মধ্যে তুলসী মঞ্চ গজিয়ে যাওয়াটা ওই শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্পটার কথা মনে করিয়ে দেয়। এবার এগুলো শুনলে অনেকের মনে হতে পারে যে আমি হচ্ছি হিন্দু বিরোধী। আগেই বলে রাখি, তুলসী গাছের প্রয়োগ প্রচুর রয়েছে, মানে সেটা বৈজ্ঞানিক পদ্ধতি মেনেও করা হয়। বিভিন্ন ধরনের উপশমকারী ওষুধ তৈরি করা হয় তুলসী গাছ থেকে। তারপর তুলসী পাতা, কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেলে সর্দি কাশি ঠিক হয়ে যায় অনেকে বলে। তুলসী গাছের যে কাঠ, ওই তুলসী কাঠের মালা বৈষ্ণবরা গলায় দেয়। আবার অনেকে বলে যে তুলসীর পাতা দিয়ে নাকি বশীকরণ করা যায় গার্লফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডের মাকে। এরকম প্রয়োগ অনেক রকমের রয়েছে তুলসী গাছের। তবে এই ফলওয়ালাকে বসতে না দেওয়ার জন্য তুলসী গাছের যে প্রয়োগ করা হয়েছে বা এই প্রয়োগের আবিষ্কার যে করেছে, আমার মতে পুলিশের অতি দ্রুত এই শান্তির ছেলেকে খুঁজে বের করা উচিত যে ওই রাস্তায় তুলসী গাছ লাগিয়েছিল। তাকে ধরে নিয়ে এসে শান্তির নোবেল পুরস্কার দেওয়া উচিত। এই ছবিতে যাকে দেখছেন তার নাম হলো হরিমোহন সিং সম্ভবত। এই যে ছবিটি ভালো করে দেখুন তো, চিনতে পারছেন কিনা দেখুন, ভালো করে দেখুন। এই দেখুন, এই যে পেছনে দেখুন যে মন্দিরটি, আর যে তুলসী গাছটিকে কেন্দ্র করে অশান্তি মূলত এই তুলসী গাছটি বসাচ্ছেন। এই দেখুন, ভালো করে দেখুন, তারপর বিস্তারিত বলছি। কিন্তু যে পুলিশের কাছে আমি অনুরোধ করছি, এই দাঙ্গা হাঙ্গামাতে তার অবস্থাই তো এই। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা? যখন ভাঙচুর চালানো হচ্ছে তখন পুলিশের অবস্থা। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। যখন দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা লুট হচ্ছে তখন পুলিশের অবস্থা। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। সংখ্যালঘু সমাজ যখনই রাস্তায় নেমে কোনো বিক্ষোভ টিক্ষোভ দেখায় তখনই পুলিশের অবস্থা। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। কিছু করার নেই, ভোট ব্যাংকের জন্য এই বাওয়ালি হতে দিতে হবে। যদি পুলিশ এই বাওয়ালি আটকে দেয় তাহলে রাজনৈতিকভাবে পুলিশের অবস্থা হবে। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। না না, আমি জানি যে রাজ্যে সুশাসন চলছে। এই যেমন ধরুন, মহেশতলাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর জানা যাচ্ছে যে প্রায় 40 জনের কাছাকাছি গ্রেপ্তার হয়েছে। এবার চোর পালালে বুদ্ধি সবার বাড়ে, রানু মণ্ডল থেকে শুরু করে রাজুদা। হ্যাঁ, তাহলে আলাদা করে পুলিশ হয়েছে কেন এরা, যদি অশান্তি আঁচ না করতে পারে? আইবি বলে যেটা রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, পুলিশের যে গোয়েন্দা দপ্তর রয়েছে, তাহলে তার দোকান বন্ধ করে দেওয়া উচিত। গোয়েন্দাগিরি বন্ধ করে ওরা বরঞ্চ ড্রিম ইলেভেনের টিম বানাক গিয়ে। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা? এই ধরনের ঘটনা এর আগে মালদাতে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, যেটাকে বলে প্রপার হওয়া হয়েছে। এই দুটো জায়গাতে হয়েছে। তারপরে পুলিশের কি পদক্ষেপ ছিল, পুলিশ কি প্রিকশন নিয়েছে,
এই সম্বন্ধে কি আমাদের কাছে কোনো আছে ধারণা বা কোনো তথ্য? কিছুই নেই আমাদের কাছে। আমরা দেখছি আবারও মহেশতলাতে একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হলো। হ্যাঁ, যদিও পুলিশ 3-4 ঘন্টার মধ্যে সমস্ত কিছু সামলে নিয়েছে, কিন্তু যেখানে এত বড় ঘটনা ঘটেছে আপনারা কি জানেন সেই জায়গাটা কোথায়? আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এটা হচ্ছে রবীন্দ্রনগর থানা, আর তার ঠিক পাশেই দেখুন এই শিব মন্দিরটা, যার সামনে আপনি দেখতে পাচ্ছেন দুটো ফলের দোকান দাঁড় করানো আছে। এইখানেই তুলসী মঞ্চ তৈরি করা হয়েছে রাতারাতি। মানে ঢিল ছোড়া দূরত্ব বলা যায় না। রবীন্দ্রনগর থানা থেকে যদি ঢিল ছোড়া হয় তাহলে ওই শিব মন্দির পার করে চলে যাবে। পশ্চিমবঙ্গের পুলিশ কি জানে না যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে? হ্যাঁ, চাকরি যাদের চলে গেছে তাদের পেটে লাত মারতে ভালোই পারে পুলিশ, কিন্তু সাম্প্রদায়িকতার রাজনীতি বা এই সাম্প্রদায়িকতাকে আটকানো, দাঙ্গাকে আটকানো ক্ষেত্রে দেখা যায় পুলিশ একদম পঙ্গু হয়ে যায়। একদিকে তো সাম্প্রদায়িকতার রাজনীতি, আর সেই রাজনীতিকে আটকাতে ব্যর্থ রাজ্যের সরকার বা রাজ্যের প্রশাসন। আর এই মুহূর্তে সরকারের বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে বিজেপি, তারা কি করছে? এই যে তুলসী গাছকে কেন্দ্র করে এত ঝগড়া, এত অশান্তি, তুলসী গাছ ওহি লাগাएंगे মানে মন্দির ওহি বানাएंगे, একই রকম ব্যাপার। তুলসী গাছ মাথায় নিয়ে মিছিল করা হচ্ছে। আপনি কোনোদিন দেখেছেন এই যারা মিছিল করছে তুলসী গাছ মাথায় নিয়ে, তাদেরকে কোনো চাকরি হারাকে মাথায় করে নিয়ে মিছিল করতে, ওএমআর সিট মাথায় করে নিয়ে মিছিল করতে দেখেছেন কোনোদিন? দেখতে পাবেন না। তুলসী গাছ ওখানেই লাগাতে হবে, তার জন্য বিধানসভা অচল করা হবে। কেন ভাই? রাজ্যের মানুষের দাবি দেওয়ার কথা বিধানসভায় হবে না কেন? এটা কি কাঁথির পৌরসভা? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলো ছিল, যে একটা আকড়া ফটকের মতন জায়গা, রবীন্দ্রনগর থানার সামনের জায়গা, সেখানে বাজার বসছে, বাজার সমিতি কোথায়? যে কেউ যখন তখন যেখানে সেখানে ফল সবজি নিয়ে বসে যেতে পারে। কালকে হঠাৎ করে কেউ এসে বলবে আমার বেডরুমে এখানে ফল বিক্রি করবো বাবু, বসে যেতে পারে, কিছুই করা যাবে না, তাই না? ওইটুকু জায়গার মধ্যে টোটো ইউনিয়ন রয়েছে, অটো ইউনিয়ন রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে। এই ইউনিয়নগুলো কিসের জন্য আছে? শুধুমাত্র তোলাবাজির জন্য? না না, আমি হকারদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছি না। হকারদের স্বাধীনতা রয়েছে রাস্তায় ফুটপাতে বসে নিজেদের জিনিসপত্রগুলো বিক্রি করার, কিন্তু তার তো একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে। এই হকাররা যেখানে সেখানে বসে যাবে, প্রশাসন সেখান থেকে টাকা তুলবে, কিন্তু সে কোথায় বসে নিজের জিনিসপত্রগুলো বেচবে, শান্তিতে বেচবে বা নিরাপত্তার সাথে বেচবে, সেটা কি তার নেই? সেই অধিকারটা তার নেই? তারপর সব থেকে বড় কথা, যে ফলওয়ালা ওখানে ফল বিক্রি করতে বসে সে ধর্মে মুসলমান। একটা মন্দিরের সামনে একজন মুসলমান বসে ফল বিক্রি করছে থানার পাশেই। তো এটা একটা সেন্সিটিভ ম্যাটারে যে কোনো সময় পরিণত হতে পারে। এই ছোট্ট জ্ঞানটা কি পুলিশের বড় বড় কর্তাদের নেই? এই রবীন্দ্রনগর থানা নিয়ে এর আগে অনেক ঝামেলা হয়েছে এবং এখনও চলছে। এই কদিন আগে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল রবীন্দ্রনগর থানার সামনে গিয়ে বসে বিক্ষোভ টিক্ষোভ দেখিয়ে এসেছেন। অর্থাৎ ওই আকড়া ফটক এলাকাতে অলরেডি রবীন্দ্রনগর থানার নাম বদনাম হয়েছে। একটা ঘটনা ঘটেছিল ওই রবীন্দ্রনগর থানারই অন্তর্গত একটি এলাকাতে, একটি কারখানায় একটা নাবালককে ধরে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে মোবাইল চুরি করার অভিযোগে, এবং এখনও অবধি সেই ছেলেকে খুঁজে পায়নি রবীন্দ্রনগর থানা। এ নিয়ে তাদের রেপুটেশন অলরেডি কাদায় লিপ্ত হয়েছে। তার ওপরে যখন এলাকার মানুষ দেখলো যে এইরকম একটা তুলসী মঞ্চ রাতারাতি তৈরি হয়েছে ফল বিক্রেতাকে ফল বিক্রি করতে বাধা দেওয়ার জন্য, তখন সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষুব্ধ হবে, এটা হওয়ার কারণই আছে, কিছু করার নেই। এরকমই ঘটনা ঘটেছে, এবং তার ফলে সবার আগে এই রাগটা গিয়ে পড়েছে রবীন্দ্রনগর থানাতে যারা পুলিশ কর্মী রয়েছিলেন তাদের ওপর। আমরা খবরে দেখেছি যে প্রায় 5 জন মতন আহত হয়েছেন পুলিশকর্মী। তাদের জন্য আমার মনে খুব দুঃখ রয়েছে, খুব প্রচণ্ড। কিন্তু তার থেকেও বেশি দুঃখ এটা নিয়ে রয়েছে, পুলিশের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা পুলিশ পালন করতে পারেনি, ব্যর্থ হয়েছে পুলিশ। আর আমি এটাও জানি না যে অগ্নিমিত্রা পাল যখন গেছিলেন রবীন্দ্রনগর থানার সামনে বিক্ষোভ দেখাতে, তখন থানার পাশের ওই শিব মন্দিরটাতে উনি পেন্নাম টেন্নাম করে এসেছেন কিনা এটা আমি বলতে পারবো না। তবে এইটুকু আমরা সবাই জানি, কোভিড-19 বা করোনা ভাইরাসের থেকেও বেশি ডেঞ্জারাস ভাইরাস হচ্ছে এই গেরুয়া ক্যাপসুলের মধ্যে যে ভাইরাসটা পাওয়া যায়। কোভিড-19 তাও সম্ভাবনা থাকে, আক্রান্ত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু এই গেরুয়া ক্যাপসুল যদি একবার খেয়ে নেন তাহলে গ্যারেন্টি রয়েছে যে আপনি আক্রান্ত হবেনই হবেন। এবার এই সমস্ত কিছু নিয়ে তদন্ত চলবে। তদন্ত একটা এমন জিনিস যেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র মেনে চলতেই থাকে, থামেও না, শেষও হয় না। এই তদন্ত নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে তখন তার উপরে আবার নিউটনের তৃতীয় গতিসূত্র অ্যাপ্লাই হয়ে যায়, আমরা দেখেছি। তাই এইটা নিয়ে আর কিছু বলতে চাই না। তবে পুলিশের কাছে আমার একটাই বলার রয়েছে কথা, সেটা হচ্ছে আপনারা ডিউটি করুন না। কে আটকেছে আপনাদেরকে? আপনি ডিউটি করুন, তারপরে আপনি বেতন নিয়ে বাড়ি যান, ভালো ভালো কাজ করুন, তার জন্য গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড নিয়ে যান, মেডেল নিয়ে যান বাড়িতে, করুন আপনারা আপনাদের ডিউটি। আমরাও থাকবো নিরাপত্তায়, শান্তিতে।
এইসব না করে কেন বেকার বেকার আপনারা ডিম ভাতের পেছনে দৌড়ন বুঝতে পারা যায় না। আপনারা এইসব করতে যান আর তার ফলে কি হয়, মহেশতলা তুলসীতলায় পরিণত হয়ে যায়। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা? এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য আমি তৈরি ছিলাম, এমন সময় একটা মর্মান্তিক ঘটনার খবর উঠে এলো গুজরাটের আমেদাবাদ থেকে। 12ই জুন দুপুর 1:30টা নাগাদ আমেদাবাদের বিজে মেডিকেল কলেজের মেসের ক্যান্টিনে সবাই ব্যস্ত ছিল দুপুরের খাওয়ার জন্য। আর ঠিক সেই সময় হঠাৎ করে বিকট আওয়াজে কেঁপে উঠল চারপাশ। তার সঙ্গে সঙ্গে আবার ধামাকার শব্দ, চারপাশে আগুন, পুরো বিল্ডিংয়ে কালো ধোঁয়া, আশেপাশে ধুলো, আর কিছুই নেই। সব কিছু বুঝে ওঠার আগেই অনেক কিছু শেষ। আকাশ থেকে বিপদ নেমে আসা যাকে বলে, ঠিক তাই ঘটল। আমেদাবাদের বিজে মেডিকেল কলেজ থেকে 1.5 কিলোমিটার দূরে থাকা সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার 171 এই বিমানটি 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন বিমান কর্মীকে নিয়ে ওড়ার সাথে সাথেই ক্র্যাশ ল্যান্ড করে যায় এয়ারপোর্ট সংলগ্ন মেহানি নগরের হাসপাতালের ছাদে। এই ঘটনায় এখন অবধি পাওয়া খবর অনুযায়ী 280 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 241 জন শুধুমাত্র বিমানেই ছিলেন এবং বাকি 39 জন যারা মারা গেছেন তারা হচ্ছেন মেডিকেল স্টুডেন্ট এবং মেডিকেল কর্মীরা। এই সংখ্যা এখনও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং সেই নিয়ে কি তথ্য আসবে পরবর্তীকালে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই ঘটনাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আর এই সম্পূর্ণ ঘটনাতে মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন, ইনি হলেন সেই ব্যক্তি। দেখুন, আমরা হচ্ছি বিশ্বগুরু ভারত, ঠিক আছে? আমাদের কাছে এক্সপার্ট পাইলট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, হ্যাঁ, আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট রয়েছে। ওয়ার্ল্ড ক্লাস কেন, ইউনিভার্সাল ক্লাস এয়ারপোর্ট রয়েছে। যদি মানে কোনো দিন ভবিষ্যতে আর কি এলিয়েনরা আসে পৃথিবীর বাইরে থেকে, তারাও এসে ল্যান্ড করতে পারবে আমাদের এখানের এয়ারপোর্টে, এরকম উন্নত মানের এয়ারপোর্ট আমাদের। কিন্তু তার সত্ত্বেও, এত ভালো এয়ারবাস থাকা সত্ত্বেও, এত ভালো এরোপ্লেন থাকা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা ঘটার পর হাপিত্তেশ করার জন্য নেতামন্ত্রীরা চলে আসেন, কিন্তু তার আগে সমস্ত কিছু সঠিক ব্যবস্থা চলছে না সেটা দেখার জন্য কে কী ব্যবস্থা করছে আমরা জানি না। এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আশেপাশে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, মেডিকেল কলেজের মেস ক্যান্টিন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, প্লেনের মানে কোনো পার্টস ঠিক করে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব পুড়ে ছাই। আর মানুষ শান্তি পাচ্ছে কিসে? ওখান থেকে একটা গীতা উদ্ধার হয়েছে, একটা গোপাল উদ্ধার হয়েছে, এই দেখে মানুষের মনে প্রচুর শান্তি। ভাগ্য ভালো যে ওই এরোপ্লেনের পাইলট মুসলমান ছিল না, তা না হলে এই ধ্বংসস্তূপ থেকে যারা আজকে গীতা আর গোপাল খুঁজে পাচ্ছে, তারা যে আর কি খুঁজে পেত বললাম না বলাই ভালো থাক। আর এদেরকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না, এরা ঠিক, এটা সবসময় ঠিক। এই কদিন আগে যখন ইসরায়েল প্যালেস্তাইনের ওপর বোমা বর্ষণ করছে, প্যালেস্তাইনের হাসপাতালে স্কুল কলেজে বোমা বর্ষণ করছে, তখন এরা বলছিল হ্যাঁ ঠিক হচ্ছে যা হচ্ছে। আর আজকে যখন সেই ইসরায়েলের ওপর ইরান বোমা বর্ষণ শুরু করেছে, এরা বুঝতে পারছে না কাকে সাপোর্ট করবে কাকে করবে না, কিছুই না। চরম জ্ঞানহীনতার প্রমাণ দিচ্ছি আমরা ভারতীয়রা। কেননা এই ইসরায়েল ইরান বা ধরুন এই ইসরায়েল প্যালেস্তাইন, ইহুদি মুসলমান খ্রিস্টান, এই যে বিবাদটা ঝগড়াটা না, এটা প্রায় 6000 বছর পুরনো। সেই সম্বন্ধে একটা প্রশ্ন যদি এদেরকে করা হয়, যারা কমেন্ট বক্সে উল্টোপাল্টা কমেন্ট করে চলে যায়, আই সাপোর্ট ইসরায়েল আই সাপোর্ট প্যালেস্টাইন লেখে, বলতে পারবে না এরা, অথচ হ্যাশট্যাগটা দিতেই হবে। প্যালেস্টাইনেই ওয়েস্ট ব্যাঙ্কে যে প্যালেস্টিনিয়ানরা থাকে, তাদের যে রাজনৈতিক দল রয়েছে, তারা ইসরায়েলের কাছে পয়সা খেয়ে চুপ করে বসে রয়েছে। আর গাজা স্ট্রিপ বলে যে জায়গাটা, যেখানে প্যালেস্টাইনের যে আর্মি থাকে বা যেটাকে বলা হয় পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, তারা হামাস বলে একটা সংস্থা চালায়, যেটাকে সবাই বলছে এরা হচ্ছে আতঙ্কবাদী সংস্থা। যদিও প্যালেস্টাইন মনে করে যে না, এটা আতঙ্কবাদী সংস্থা নয়, সংগঠন নয়, এরা হচ্ছে বিপ্লবী। তো এই হামাসের বিরুদ্ধে লড়াইতে নেমেছিল ইসরায়েল। হামাসকে শেষ করতে গিয়ে পুরো গাজা একটা শহর ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের সাপোর্টাররা, এই যারা ধ্বংসস্তূপ থেকে গীতা গোপাল খুঁজে পায়, তারা 2 বছর ধরে ইসরায়েলকে সাপোর্ট করে এসেছে। আর এবার ইসরায়েল যখন ইরানকে হামলা করেছে, ইরান পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলের ওপর, মিসাইল বর্ষণ করছে, বোমা বর্ষণ করছে। সেই সময় দাঁড়িয়ে ভক্তরা, অন্ধভক্তরা চুপ, বুঝতে পারছে না কি করবে এবার। প্যালেস্টাইনের জেরুজালেম নিয়ে প্রায় 6000 বছর ধরে লড়ে চলেছে খ্রিস্টানরা আর ইহুদিরা। আর এই লড়াইতে লেটেস্ট আপডেট কি না, মুসলমানরাও ঢুকে পড়েছে। এইটা হচ্ছে আল আকসা মসজিদ আর এইটা হচ্ছে ডোম অফ রক। জেরুজালেমের এই দুটো জায়গা নিয়েই সমস্ত ধর্মের লড়াই। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই যে ইহুদি বা খ্রিস্টান বা ধরুন এই মুসলমান, এরা সবাই ইব্রাহিমের সন্তান, এরা সবাই এক ঈশ্বরে বিশ্বাস করে, এরা সবাই মূর্তি পূজার বিরোধী, আর এরা সবাই মনে করে যে পুনর্জন্ম বলে কিছু হয় না।
এমনকি এই প্রত্যেকটা ধর্মেই এরা বিশ্বাস করে যে আদম আর ইবের সন্তানেরা, তো আদম আর ইব স্বর্গে ছিলেন আগে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তি পেয়ে তারা মানে পৃথিবীতে এসেছিলেন। তো এই জন্য এদেরও এটাই ধারণা আর কি, এই সমস্ত ধর্মের মানুষজনের ধারণা যে মরার পর তারা স্বর্গে যাবেন। হ্যাঁ, তো এই যে যতদিন বেঁচে আছে তারা বেকার বেঁচে আছে, ফালতু ফালতু কারণে বেঁচে আছে, খালি ওই জন্য বোম মারতে পারে একে অপরকে এরা। ইহুদিরা মনে করে যে এই প্যালেস্টাইন বা এই যে যেটাকে ইসরায়েল বলে তারা ঘোষণা করেছে, এটা হচ্ছে প্রমিসড ল্যান্ড। কে প্রমিস করেছিল? প্রমিস করেছিল হচ্ছে ইব্রাহিম, ইহুদিদেরকে নাকি প্রমিস করেছিল। তো তুমি ইব্রাহিমের কাছে গিয়ে নাও জমি, না সেটা পারবো না, ইব্রাহিমের অপর সন্তানকে দেশ থেকে খেদিয়ে আমি দেশ দখল করব, প্রমিসড ল্যান্ড নেব, কিছুই না। এটা হচ্ছে জমি নিয়ে বিবাদ। আর এই জমি নিয়ে বিবাদের জন্য ইসরায়েল এখন উঠে পড়ে লেগেছে ইরানের যিনি রাষ্ট্রপ্রধান তথা শিয়া মুসলমানদের সব থেকে বড় ধর্মগুরু যিনি, সেই হামিনি, একটা 85 বছরের বুড়ো, তাকে খতম করতে হবে। এমনকি হামেনিকে হত্যা করার প্রকাশ্যে হুমকি দিচ্ছে ইসরায়েল। আর এইভাবে ইহুদিরা তথা ইহুদিদের নেতানিয়াহু, তিনি এইভাবে নাকি ইহুদিদের হারানো গৌরব পুনরুদ্ধার করবেন, নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এবার এই সমস্ত কিছু চারপাশে হতে দেখে আপনি কি করবেন? আপনি আপনার হাতিয়ারটা তৈরি করুন। আপনার হাতিয়ার হচ্ছে এটাতে আপনাকে শান দিতে হবে। মগজাস্ত্রে যত শান দেবেন তত সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে আপনার। আপনি ওই ভিড়ের অংশ হবেন না, যে ভিড় রাস্তায় নেমে দোকান ভাঙে বা যে ভিড় ইসরায়েলকে সাপোর্ট করে, এর অংশ আপনি হবেন না। তার জন্যই আমরা আপনাদের সামনে সত্যিটা তুলে ধরি, সমস্ত কিছুর যে ফ্যাক্ট সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর এর জন্যই আমাদের পেছনে লোক লাগেও। ফেসবুকের পেজ আমরা উদ্ধার করতে পারিনি, অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো যারা ইউটিউবে দেখছেন তাদের বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আর এখন অবধি যারা ইউটিউব সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর মাঝে যদি ফেসবুকে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় সেটা আপনাদেরকে আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।